ধৃত দেবরাজ চক্রবর্তীর পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ালো বারাসাত আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে আরও 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, এমনটাই দাবি করেছে পুলিশ। দেবরাজ চক্রবর্তীর নামে থাকা প্রায় 8.5 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। ধৃত দেবরাজ চক্রবর্তী পুলিশি হেফাজতের মেয়াদ আরও বাড়ালো বারাসাত আদালত। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে আরও 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের তরফ থেকে যেমনটা দাবি করা হয়, হেফাজতে থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে এবং সেই সঙ্গে দেবরাজ চক্রবর্তীর নামে থাকা প্রায় 8.5 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সুবর্ণা, গতকাল দেবরাজ চক্রবর্তীকে বারাসাত আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজত শেষে, এবং পুলিশের পক্ষ থেকে বিচারকের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়েছে, কেননা তদন্তে আরো বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহের প্রয়োজন রয়েছে, এবং বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। বিশেষ সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে বিভাস চট্টোপাধ্যায় যে গত কয়েক মাস, অর্থাৎ নির্বাচনের কয়েক মাস আগে থেকে গত কয়েক মাস ধরে দেবরাজ চক্রবর্তী প্রায় 8.5 কোটি টাকার তার যে সম্পত্তি বিভিন্ন জায়গায় তিনি স্থানান্তরিত করেছেন, এবং তার ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরো এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক ব্যক্তি, যেহেতু দেবরাজ চক্রবর্তী তার রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, সেই ব্যবসার জন্য তিনি একজনের কাছ থেকে ফ্ল্যাট বিক্রি করেছিলেন, এবং সেই ফ্ল্যাট বিক্রি করার জন্য তার কাছ থেকে 1,30,00,000 টাকা দাবি করেছিলেন। ওই ব্যক্তি তাকে 1 কোটি টাকা দিয়েও দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে কোনো ফ্ল্যাট দেওয়া হয়নি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের আগে থেকে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং রাজ্যে পালাবদলের পরই রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেয়ারি বারবার অভিযোগ করছিলেন যে গত কয়েক বছরে দেবরাজ চক্রবর্তী ফুলে ফেঁপে উঠেছিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছিলেন, এবং শুধু তাই না, তার তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রাজারহাট গোপালপুরের মানুষ। আর সেই কারণে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন, এবং দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর একে একে তার বিভিন্ন কুকীর্তি সামনে আসতে শুরু করে, যে কোটি কোটি টাকার তোলাবাজি এবং তার পাশাপাশি তার রিয়েল এস্টেটের ব্যবসা, এই সমস্ত কিছু, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তার রিসোর্ট রয়েছে, অর্থাৎ নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছিলেন দেবরাজ চক্রবর্তী। আদালতে তদন্তকারী আধিকারিকরা একে একে তার প্রমাণ সামনে তুলে ধরছেন, এবং সেই কারণে তাকে আরো নিজেদের হেফাজতে রাখার প্রয়োজন। বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে, এবং সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আরো বেশ কিছু তথ্য প্রমাণ এবং যারা অভিযোগকারী তাদেরও গোপন জবানবন্দি নেওয়া হবে, এবং রিয়েল এস্টেটের ব্যবসার নামে তিনি কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের, এবং সেই হিসাবে একজন ব্যক্তির কাছ থেকে 1,33,00,000 টাকা দাবি করেন ফ্ল্যাট বাবদ, কিন্তু তাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবং তার পাশাপাশি দেবরাজ চক্রবর্তীর বিপুল সম্পত্তি একে একে হদিশ পেতে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। সুকর, ধন্যবাদ সমীরণ। ওনার কনস্ট্রাকটিভ পয়সন থেকে বোধহয় 500 গ্রামের উপর সোনা রিকভার হয়েছে, আরও অনেক অ্যাসেটস রয়েছে। আমরা আজকে 8.5 কোটি টাকার সম্পত্তি ট্রান্সফারের হিসেব দিলাম কোর্টকে। যারা এতদিন কিছু বলতে পারতেন না তারা পরপর আসছেন, বলছেন, এবং এই কারণে আমরা আরও পিসি পেয়ার চেয়েছিলাম, তো কোর্ট আরও 6 দিনের পিসি পেয়ার দিলেন, অর্থাৎ মোট মিলিয়ে 13 দিন টোটাল পিসি পিরিয়ড হবে। বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে, তখন সেখানে বিপুল পরিমাণ টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা। এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মালদা জেলারই বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ইডি এবং এনআইএ তদন্ত দাবি করেছেন তিনি। বাংলাদেশে কি শুধু টাকা পাচার হয়েছে, না বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস? এবার বাংলাদেশের টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠল মালদার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুললেন মালদা জেলারই বিধায়ক, ঋতব্রত তৃণমূলের নাম লেখানো প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। আমাদের বলা হয়েছিল তারা হায়দ্রাবাদে চিকিৎসা করতে, ভালো জায়গা থেকে শুনলাম যে ওয়েন্ট টু বাংলাদেশ। ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে, সেই সময়ও বাংলাদেশে টাকা পাচার করেছেন মালদার ওই প্রভাবশালী তৃণমূল নেতা। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। তাহলে কিসের বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিংটা হলো? অনলি থ্রু মানি, বা
আরো কিছু কম্প্রোমাইজ হয়েছিল। আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। সম্প্রতি তৃণমূলের তহবিল নিয়ে তদন্তে নেমে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার মালিকানাধীন 5টি জায়গায় ইডি তল্লাশি চালায়। এরপর কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয় 2023 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের জুন মাসের মধ্যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী একটি সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা যায়। এমব্রেয়ার লিগাসি 600 বিমান এবং অগাস্টা 109 এসপি চপার কেনার জন্য কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে তাদের নতুন সংস্থায় পৌঁছেছিল 112 কোটি টাকা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন 2023-এ সেই অগাস্টা চপার কেনার জন্য কেম্যান আইল্যান্ড স্থিত একটি কোম্পানি থেকে প্রায় 16 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছিল। একটা আনসিকিউরড লোন অ্যামাউন্ট হচ্ছে 1.7 মিলিয়ন, সেটা একটা সেল কোম্পানি থ্রু দিয়ে, সেল মানে নন এন্টিটি কোম্পানি, কেমেন আইল্যান্ড বলে একটি ট্যাক্স হেভেন আছে ক্যারিবিয়ানসে, সেখান থেকে এই ফান্ডটা চ্যানেলাইজড হলো এই লুপের মধ্যে আর কে আছে। লোকটার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। অবশ্যই স্ট্যান্ডার্ড নেই, যোগ্য উত্তর। রাজনীতি তো আমাদের কাছে স্ট্যান্ডার্ড নেই। ওর যেখানে চাকরি করেছে, কিন্তু ও স্ট্যান্ডার্ড রাজনীতিতে নেই। ও আমাদের মিটিংয়ে কতবার যে বলেছে আমাকে ছবিটা তুলতে দাও, মিনিস্টার তুলতে দাও, তখনই আমার সন্দেহ হওয়া উচিত ছিল যে পরিকল্পনা অনেক আগের। বারবার বলছি তোমার মিনিস্টার আমাকে ছবি তুলতে দাও। আজকে বুঝতে পারছি যে কেন ওরা করে আমাকে চাপ দিচ্ছিল, আমি দিইনি। এসব বিষয়ও কি তদন্ত করে দেখবে কেন্দ্রীয় এজেন্সি? সোমক লাহিড়ী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। জাল নথি চক্রের তদন্তে দেশের 13টি জায়গায় তল্লাশি চালালো ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। এ রাজ্যের কলকাতা, উত্তর 24 পরগনার হাসনাবাদ, হাড়োয়া, বাগদা ও মুর্শিদাবাদের ডোমকলে চলে অভিযান। জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথি চক্রের তদন্তে এবার রাজ্যে একযোগে অভিযান চালালো ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। কলকাতা, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় চলে তল্লাশি। সূত্রের খবর, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দেওয়ার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো নথি তৈরি করে দিত এই চক্র। এই ভুয়ো নথি নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। জাল নথি তৈরির এই চক্রের হদিশ পেতে তদন্তে নামে উত্তরপ্রদেশের এটিএস। কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসতে আলাদা করে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। সূত্রের খবর, এনজিও, মাদ্রাসার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনা হতো। এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যায় উত্তরপ্রদেশের এটিএস। প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী ও তাঁর ছেলে রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা ও ইতিমখানা তৈরির নাম করে বিদেশ থেকে প্রচুর টাকা এনেছিলেন বলে অভিযোগ। 2 বছর আগে এটিএসের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী। একই ঘটনার তদন্তে বাগদার গাঙ্গুলিয়া এলাকায় বিক্রম রায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, বিক্রম রায়কেও 2024 সালে গ্রেপ্তার করেছিল লখনৌ ক্রাইম ব্রাঞ্চ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। বিক্রমের খুঁজতে এসছে। বিক্রম উকিল মৌরির কাজ করে ওই বনগার কোর্টে। ও তো জামিন দিতে যায়, আবার এই যাবে 28 তারিখে। কি কিসের জামিন নেবে? ওই হচ্ছে লগ্ন ছিল, তাই সেই জামিন। বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে 180 গ্রাম সোনার কয়েন। তদন্তকারীরা জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের থেকে এ ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। হারোয়ায় একাধিক খারিজি মাদ্রাসায় তল্লাশি চালানো হয়। তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরে 7 নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নামাজ পড়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। প্রতিবাদে রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কাল যাব, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়ব। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই
পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার রীতি। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাকরা মসজিদ কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুক। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে 7 নম্বর গেট। প্রতুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ করা হয়েছিল। এবার সেই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল রবীন্দ্রনগর থানার পুলিশ। অন্যদিকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলরকে মেল মারফত চিঠি পাঠালো চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে, ওনার জন্যই হয়েছে। সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগে আগেই এফআইআর হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এবার এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে তার পরিবারের অভিযোগের ভিত্তিতেও এফআইআর করল পুলিশ। এখানেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই যে আপনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হলো, এবারে কি কতটা আশাবাদী? উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা আমার দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাঁদেরই 3 বছরের মেয়ে কৃতি মান্না। জন্ম থেকে আচারীয় ভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে এভিএম নামক জটিল রোগে আক্রান্ত। মান্না পরিবারের দাবি, চিকিৎসার খরচ জোগাতে না পেরে প্রায় 2 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে দ্বারস্থ হন তারা। সেখানে শিশুর চিকিৎসা করানোর আশ্বাস দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ আশ্বাস দিলেও সেখানে দীর্ঘদিন কোনো চিকিৎসাই হয়নি। এরপর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন কেটে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হওয়া তো দূর, উল্টে শিশুর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করা হয় ওই শিশুকে। বারে বারে আমি নেই করে 20 থেকে 25 বার ওনার অফিসে, কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই। পরবর্তীকালে প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় শিশুটির ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ঋতব্রত তৃণমূলের অন্যতম সদস্য শান্তনু সেন, তৃণমূলের বিষ্ণুপুরের 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি নবকুমার বেতাল সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিশুর মা বাবা। সেই ঘটনাতে এবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল বিষ্ণুপুর থানা। একের পর এক অভিযোগ, একের পর এক মামলা, বাড়ছে বিতর্ক। ওই কাউন্সিলর কর্ণধার ডাক্তার সুদীপ্ত রায়, রেজিস্টার্ড ডাক্তারবাবু, ওকে আমরা ওখান থেকে এবার বলবো, দয়া করে অনেক দিন হলো, অনেক অরাজকতা, অনেক দুর্নীতি, অনেক ভোটে কারচুপি, হাত জোর করে বলছি ডাক্তার সুদীপ্ত রায়কে পদত্যাগ করুন। আর আপনাদের চিকিৎসক সমাজ মেনে নিচ্ছে না। অভিষেককে রাজনীতিতে সবসময় এনগেজ করে রাখতে হবে, তার জন্য একটার পর একটা কেস হবে, চলতে থাকবে, এবং অভিষেক সেটাকে ফেস করছে, ও স্ট্যামিনা আছে, ফেস করছে। এদিকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসার গাফিলতি সহ একাধিক অভিযোগে 9 দফার দাবি তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবি তুলেছে চিকিৎসকদের এই সংগঠন। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। গৌতম মণ্ডল ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।